ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু ষড়যন্ত্র আমাদের। গতকালকে দেখলাম দিল্লি থেকে বাংলাদেশের গত 17 বছরে একটা স্বৈরাচার সরকারের যিনি প্রধান, দিল্লিতে মোদির কোলে বসে আমোদ ফুর্তি করছেন, তিনি হরতাল ডেকেছেন। আমরা বাংলাদেশে হঠাৎ করে দেখলাম গত রাতে চট্টগ্রামে একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি কিন্তু গত 17 বছরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেন যে আগুন সন্ত্রাসী, কিন্তু আমরা তখন বলেছিলাম যে এই আওয়ামী লীগই আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে তারা আবার অন্যদের ঘাড়ে দায় দেওয়ার চেষ্টা করে। সেই নতুন ষড়যন্ত্র কিন্তু গতকালকে থেকে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছে, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা করেছে, পুলিশকে আহত করেছে, গোপালগঞ্জে টিওনের গাড়ি ভেঙে দিয়েছে। এই পরিবেশ পরিস্থিতিতে একটি দল তারা জাতীয় নেতৃবৃন্দ নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, আমি সেদিকে যেতে চাই না। কারণ আমার দল, আমার নেতা, আমার নেত্রী আমাকে কুরুচিপূর্ণ বক্তব্য শিখায়নি। তবে তাদেরকে আমি আহ্বান করতে চাই, আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে আজকে যারা ভারতে পালিয়েছে তারা বাংলাদেশে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে, তারা গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করছে, তারা সুশাসনকে ব্যাহত করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আমি মনে করি আজকে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারাও এই ষড়যন্ত্রের বাইরে না। তারা যদি গণতান্ত্রিক গামী মানুষ হয়ে থাকতেন, তারা যদি বাংলাদেশের সুশাসনের পক্ষে হয়ে থাকতেন, তারা যদি নির্বাচনের পক্ষে হয়ে থাকতেন, তারা যদি গণতন্ত্রের পক্ষে হয়ে থাকতেন, তাহলে শেখ হাসিনার ভাষায় তারা কথা বলতেন না। গত 17 বছরে আমরা দেখেছি গণভবন থেকে শেখ হাসিনা সকালে ঘুম থেকে উঠে বিএনপি তারেক খালেদা জিয়ার বিরুদ্ধে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিত, সেটাই আমরা নতুন করে দেখতে পাচ্ছি এনসিপির নেতাদের। কারণ তাদের রাজনীতি শুরু হয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে, কাজেই তাদের রক্ত পরিষ্কার এখনো হয় নাই, যার কারণে তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বান জানাতে চাই, এই শেখ হাসিনার ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য যদি আপনারা দেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের প্রতিহত করবে। বিএনপির প্রতিহত করতে হবে না, বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না। আমি মনে করি এই এনসিপি নেতারা যত বক্তব্য দিক না কেন, তাদের বক্তব্যে আমরা কান দেব না। কারণ তারা উস্কিয়ে দিতে চাচ্ছে, বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে, অশান্তির মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। যতই তারা বলুক যে জুলাইয়ের আন্দোলন বিপ্লবের আন্দোলন, কিন্তু যাদের রাজনীতি শুরু হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে, তারা বাংলাদেশের ভালো কিছু এবং কল্যাণকর বয়ে আনবে না। এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। দিল্লি থেকে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। কে কি বললো সেটা দেখার বিষয় না। গত 17 বছর প্রতিবেশী একটি দেশ গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএনপি কে ভাঙতে পারেনি। কারণ বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল, বিএনপি হলো মানুষের হৃদয়ের রাজনৈতিক দল। যারা গণবিচ্ছিন্ন তারা আজকে ভারতে পালিয়ে আছে, আর যারা গণবিচ্ছিন্ন বাংলাদেশের মধ্যে নতুন দল বলে দাবি করেন, তারা জনবিচ্ছিন্ন বিধায় তারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যতে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকার চেষ্টা করেন এবং তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করেন। সবাই সাবধান থাকবেন। কে কি বললো আমাদের দেখার কিছু নেই। আমরা স্মার্টলি ঠান্ডা মাথায় রাজনৈতিক ভাবে ওদেরকে মোকাবেলা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। আমাদের প্রিয় নেতা রিপনের চমৎকার বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। বন্ধুরা আমার, 24-এর আন্দোলনের পর বাংলাদেশের নতুন একটি জিনিসের উদ্ভাবন হয়েছে, সেটি হচ্ছে অশ্লীল এবং নোংরা বক্তব্য নিয়ে রাজনীতি, যেটা বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো শোনা যায়নি। বন্ধুরা আমার কাছে মনে হয় একজন বস্তির ছেলে এর চেয়ে আরো সুন্দর ভাবে একটি মানুষের কথার প্রতিবাদ করতে পারে গণতান্ত্রিক পর্যায়ে। এরা সেই যোগ্যতাটুকু হারিয়েছে। আমি বলবো তারা যে ভাষায় কথা বলতেছে, এই ভাষায় কথা বলো। কথা বলার কারণে এদেশের গণমানুষের নতুন চেতনার জাগ্রত হবে। আমরা কাদেরকে আগামী দিনে ভোট দিয়ে দেশ গঠনের সুযোগ দেব। এই জন্য আমি বলবো তাদের প্রতিবাদ করেন না, তাদেরকে সুযোগ তৈরি করে দেন এই অশ্লীল নোংরা ভাষায় কথা বলার জন্য। বন্ধুরা আমার, এই পর্যায়ে
অন্তত শুভেচ্ছা তো দিবেন আমাদের আলহাজ হাশিম চৌধুরী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের বিপ্লবী সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ শাসন বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের বিপ্লবী সহসভাপতি, আমাদের প্রিয় ব্যক্তি জননেতা হাশিম চৌধুরীকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সাবিনা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এই আলোচনা সভায় আসলে আমার কিছু বলার কথা ছিল, খারাপ করে আমি অসুস্থ হয়ে গেছি। তবে একটি কথাই বলবো, এই পাটোয়ারির বিরুদ্ধে আমাদের চট্টগ্রামে শুরু হয়ে গেছে। ওদের বিরুদ্ধে ওদের জায়গা ওখানে হয়নি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হবে না। আজকের এই সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের সাংস্কৃতিক দলের সবাই সদস্যবৃন্দ, তো আমি তেমন কথা বলতে পারতেছি না, আপনাদের কাছে দোয়া চাই, আমি একটু অসুস্থ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নেতা হাশিম ভাইকে। বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, একটি পত্রিকার সম্পাদক, সাহিত্যিক, সাংবাদিক, কলাম লেখক জননেতা কালাম ফয়জিকে, প্রজন্ম একাডেমির বিপ্লবী সভাপতি জননেতা কালাম ফয়জিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সহযোদ্ধা জনাব হুমায়ুন কবির ব্যাপারী, অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি, আমি খুব বেশি সময় নিব না, আজকে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু, হাতে হচ্ছেন কিংবদন্তির একজন শিল্পী জনাব মনির খান, হাতে হচ্ছেন আমাদের বন্ধু সৈয়দ মোজাম্মেল হোসেন সাহেব, আসিফুজ্জামান বাবুল এবং মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ডলী। আমার মনির খানকে দেখে কেবল একটা কথা মনে হচ্ছে, বউ আমার লিখেছে ভাঙ্গা ভাঙ্গা, কি জানো? হ্যাঁ, বউ আমার লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। সেটা হচ্ছে অভিনয় করেন মৌসুমী এবং অনেকের চোখে লেগে থাকার কথা এই দৃশ্য, মানে অসাধারণ অভিনয় এবং অসাধারণ গায়কী, এটা আমাকে খুব মানে আলোড়িত করে। অনেক গান তার খুব ভালো এবং কালজয়ী গান হয়ে আছে, এরকম অন্তত শতেক গান কালজয়ী, মানে 100 বছর 1000 বছর পরও থাকবে। কিন্তু এই গানটা আমাদেরকে, গ্রামের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি তো সে কারণে এই গানটা আমাদের বেশি ভালো লাগে। ধন্যবাদ মনির ভাইকে, উনি এসেছেন আমাদের মাঝে। সুধীমণ্ডলী অনেক মানে চমৎকার ভাষায় কথা হচ্ছে। আমি খুব বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো যে আমরা যারা বিভিন্ন চাকরিতে নিয়োজিত ছিলাম, কাজকর্মে, প্রত্যেক জায়গায় কিন্তু একটা টার্মস অফ রেফারেন্স আছে। টার্মস অফ রেফারেন্স টিওআর বলা হয়। সেটা হচ্ছে আপনি কি কাজ করবেন আর কি কাজ করবেন না, কি কাজ করলে আপনার প্রমোশন হবে আর কি কাজ করলে আপনি চাকরিচ্যুত হবেন, সেরকম একটা বিধান, এটা স্বাক্ষর করে কিন্তু চাকরিতে জয়েন করা লাগে। বিশেষ করে যারা সিভিল সার্ভিসে জয়েন করেন তাদের তো করাই লাগে এবং উচ্চ লেভেলে ইভেন একজন দরওয়ান যখন নিয়োগ প্রাপ্ত হন, একজন পিয়ন বা কেরানি, সেক্ষেত্রেও তার হয়তো স্বাক্ষর নেওয়া হয় না, কিন্তু তাকে বলে দেওয়া হয় তুমি এই কাজগুলো করবে, এইভাবে করবে, এবং একটা মেয়াদ উল্লেখ করা থাকে। যারা নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত, সেখানেও কিন্তু উল্লেখ করা থাকে কার কতটুকু সময়। কিন্তু আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা অন্তর্বর্তীকালীন সরকার এই শব্দটার অর্থই কি বুঝেন কিনা আমার ধারণা তারা জানেন না, তাদের সময় কতটুকু এবং তাদের কি কাজ করতে হবে। এটা একটা জাতির জন্য বেদনাদায়ক, শুনলে আপনারা কষ্ট পাবেন। এই কারণে মানে তারপরও বলছি, সেটা হচ্ছে এই সরকারটা হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষিত সরকার। বাংলাদেশে এত উচ্চ শিক্ষিত এবং এত ডক্টরেটধারী লোকজন কোনো পদে কখন কোনো কালে নিয়োজিত ছিল না। কিন্তু পাশাপাশি এই কথাটাও সত্য, এর চেয়ে দুর্বল সরকার গত 54 বছরে আর কেউ ছিল না। এই দুর্বলতা মানে রাজনীতিতে অপরিপক্কতা থাকলে মেধাবী ছাত্ররা কি করে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বেশিরভাগ দেখা গেছে যে মেধাবী ছাত্ররা চাকরির জন্য প্রস্তুতি নেয়, কারণ তারা বিসিএস ক্যাডার হবে বা অন্যান্য লেভেলে কাজ করবেন।
একজন লোকের চাকরি করে নিজেকে তৈরি করা আর একজন রাজনীতির জন্য নিজেকে তৈরি করা। শামসুজ্জামান তুদুরা রাজনীতির জন্য নিজেকে তৈরি করেছেন, ফলে তারা যে স্টেমিনা তৈরি করেছেন, তাদের সাহস, মেধা, বক্তব্য এবং ধৈর্য, সবচেয়ে বড় হলো শিষ্টাচার রক্ষা করে কথা বলা। রাজনীতির যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, অন্যের প্রতি সম্মান জানানো। আওয়ামী লীগ আমরা গত 17 বছর দেখছি মানুষকে কিভাবে তাচ্ছিল্য করে, অসম্মান করে কথা বলতে হয়। রাজনীতির পরিভাষা কিন্তু কোনো দেশে এত অমার্জিত নয়, যেটা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। এর বিরুদ্ধেই ছিল বিএনপির অবস্থান। বিএনপি জনমানুষের সাথে থেকেছে এবং কখনো ক্ষমতা নয়, তারা সবসময় চেয়েছে জনমানুষ আমাদের সাথে সম্পৃক্ত থাকুক এবং তারা ভোটাধিকার প্রয়োগ করুক। কারণ জনগণের ভোট, জনগণের ইচ্ছাটাই কে তারা গুরুত্ব দেয়। আমরা দেখেছি স্বৈরাচার পতনে দেশের সকল লেভেলের মানুষ অংশগ্রহণ করেছে। হায়ার লেভেলের যত মানুষ গেছে, যারা শাহাদাত বরণ করেছেন, আপনার 1,500 লোক আপনারা হিসাব করলে দেখবেন তাদের বেশিরভাগই হচ্ছে খুব সাধারণ ঘরের মানুষ, খুবই সাধারণ ঘরের মানুষ। সরকার পরিবর্তনে তাদের অংশগ্রহণ থাকবে না, এটা হতেই পারে না। সে কারণে আমরা বলবো যে বিএনপি যে আন্দোলনটি করছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এটা যথার্থ। আর এই যথার্থ আন্দোলন করছে বলেই তাদের আন্দোলন সফল এবং তারা সাফল্য লাভ করবে। ক্ষমতায় তো অবশ্যই যাবে, ক্ষমতা তো তারাই তাদেরকে বসাবে, কারণ বিএনপি মানে এদেশের মানুষের বিএনপি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। এটা হলো চরম এবং পরম কথা। আমি শুধু বলবো যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই সরকার মানে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন, যে রাজনৈতিক দলটি শিষ্টাচার বিবর্জিত কথা বলছে। এর পরিণতি কি হবে এটা আপনারা জানেন। আরেকটা কথা আমি বলে শেষ করছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের পতনের পরে প্রায় 45,000 নেতা কর্মী দেশ থেকে পালিয়ে গেছে এবং তারা অন্যায় করলে যে শান্তিতে থাকা যায় না। আপনারা দেখেছেন যে লন্ডনে যারা এতদিন ছিল তাদের সম্পদের টান পড়েছে। টান পড়া মানে কি, সরকার মানে সেই সরকার, সেই ব্রিটিশ সরকারই তাদের উপর চাপ প্রয়োগ করেছে, তাদের হিসাব দিতে হবে এবং কিভাবে থাকছেন সেই এই কারণে তাদের সেই ইংল্যান্ড থেকে বা লন্ডন থেকে তাদের সরে যাওয়ার মানে জন্য সরকার চাপ সৃষ্টি করেছে এবং সম্পদকে তারা বিভিন্ন দলের হাতে দিয়ে দিচ্ছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, অন্যায় করে সেই সময়ে আওয়ামী লীগ এত বছর ক্ষমতা থেকেও মানে আজকে তারা সুখে নেই। আজকে তারা এই যে মানে মাত্র 1 বছরও হয় নাই, অল্প দিনের ক্ষমতায় থেকে যে বাহাদুরি দেখাচ্ছেন, আওয়ামী লীগের মতো আপনাদের পতন হোক এটা আমরা চাই না, কারণ আমরা নেতৃত্ব হারাতে চাই না। আমাদের দেশে নেতৃত্বের অভাব। বিএনপি মানে ক্ষমতায় যাবে, কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল কে হবে? আমরা তো একটা শক্তিশালী বিরোধী দল চাই, কিন্তু আপনারা যদি হারিয়ে যান তাহলে এটা দেশের জন্য, জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমরা কাউকে হারাতে চাই না, আমরা সবার সাথে থাকতে চাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। সেজন্য আপনাদেরও শালীনতা রক্ষা করে কথা বলা উচিত। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই সাংস্কৃতিক জোটের আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংবাদিক, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফাইজিকে। বন্ধুরা, আমাদের পর্যায়ে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের রাজপথের আরেক সাহসী যোদ্ধা, আমাদের প্রিয় নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, আমাদের মোহাম্মদ মাইনুল ইসলাম, আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ। বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরেক সাংবাদিক নেতা, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনতা আসাদুজ্জামান বাবুলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র, গণতন্ত্র ও সুশাসনের জন্য আন্দোলন, এই বিষয়টা আজকে খুবই সময় উপযোগী বিষয়। আমরা দীর্ঘ 17 বছর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছি এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে 2024 সালের 5ই আগস্ট এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ ছেড়ে তাদের স্থায়ী আবাসস্থল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে অংশগ্রহণ করতে হয়েছে। 18 কোটি মানুষ তাদের অত্যাচার, অনাচারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়ার কারণেই তারা এই অপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু আজকের এই দিনে
যারা 24 জুলাই এবং আগস্টে আত্মাহুতি দিয়েছেন সকল শহীদদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন এবং শহীদের মর্যাদা দান করেন। পাশাপাশি 24 আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবার প্রতি সম্মান রেখে আজকে 2-4টি কথা বলতে বাধ্য হচ্ছি। এনসিপির কতিপয় নেতা সারা বাংলাদেশ ভ্রমণ করছেন, আমরা তাদের এই ভ্রমণকে সাধুবাদ জানাই এবং সমর্থন করি। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশের জাতীয় নেতাদেরকে চরিত্র হননের চেষ্টা করছিলেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং এই প্রক্রিয়াটা দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলো বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। এই কুলাঙ্গারগুলা সেই জায়গায় প্রথমে হিট করেছে। তাদের পতন অনিবার্য, তাদের পতন অনিবার্য এবং এমন করুণ পতন হবে যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। পতনের আলামত অলরেডি শুরু হয়ে গেছে। পথে ঘাটে মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করছে, আমার মনে হয় তাদের আর খুব বেশি দিন গণপিটানি খেতে সময় লাগবে না। আমি এই বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সবচেয়ে করুণ সময়ে যখন একটি জাতি যুদ্ধের জন্য প্রস্তুত, তখন ওই পতিত স্বৈরাচারের যিনি পিতা, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে চলে গিয়েছিলেন। সেদিন অখ্যাত মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আশার আলো দেখিয়েছিলেন এবং তাদের স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। করেন না ভিডিও, আমি লাগাই যাই করেন। আমরা পরবর্তীতে দেখলাম 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যার পরে আরেকটি সামরিক শাসক স্বৈরাচার এরশাদ বাংলাদেশের মানুষের ঘাড়ে আষ্টে পিষ্টে বসে গেল। সেই স্বৈরাচারকে পতনের জন্য বাংলাদেশের মানুষ যখন ব্যর্থ হলেন, তখন একজন নিরীহ গৃহিণী মানুষ, যিনি কখনো রাজনীতির কথা কল্পনাও করেন নাই, সেই যোগ্য প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের সামনে এসে তিনি স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিলেন। এরপর আমরা দেখলাম শেখ হাসিনা একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে একদলীয় বাকশাল, অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করার নামে গুম খুন করে হাজার হাজার মানুষকে তার লাশ ফেরত দেয় নাই। এরকম একটি পরিস্থিতিতে বিএনপি তাদের কাছে আত্মসমর্পণ করে নাই। বিএনপি ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এক একজন নেতাকর্মী বছরের পর বছর জেল খেটেছে, আয়না ঘরে জীবন দিয়েছে, কিন্তু স্বৈরাচারিণী শেখ হাসিনার কাছে মাথা নত করেন নাই। আর আজ যারা নিজেদেরকে সুপার হিরো হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন, আমরা তাদের দৃশ্য তো দেখেছি। ডিবি প্রধান হারুনের ভাতের হোটেলে মাত্র 7 দিন ছিলেন। 7 দিন পরেই আপনারা জাতির সামনে এসে সমস্ত প্রোগ্রাম প্রত্যাহার করে নিলেন। আজকে হিরো সাজছেন? আপনারা তো সেদিন আন্দোলন বন্ধ করে দিলেন। এই আন্দোলনকে এক দফার আন্দোলনে পরিণত করেছিলেন কারা? আপনাদের হয়তো অজানা।
আমি বলতে চাই সেদিন বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, তারুণ্যের অহংকার তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে ছোট করতে চাই নাই, কিন্তু আজকে বাধ্য করছে। আমরা লক্ষ্য করেছি, কিছুদিন আগে যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে, সুইস ব্যাংকে গত 1 বছরে বাংলাদেশ থেকে জমা টাকা 33 গুণ বৃদ্ধি পেয়েছে। এই টাকাগুলো কাদের? কারা এখন ক্ষমতায়? এগুলা ইনভেস্টিগেশন করলে বেরোয় আসবে, অতএব মুখ খুলাইবেন না। আমি এনসিপি নেতাদেরকে বলবো, সময় থাকতে সাবধান হয়ে যায়, তা না হলে বিএনপি কে লাগবে না, বাংলাদেশের নিরীহ জনগণই আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আসাদুজ্জামান বাবুলকে। বন্ধুরা আমার, আমরা বিগত কিছুদিন আগে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম বিগত 17 বছর এই অপশক্তি ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এত দুর্নীতি করে নাই, এই গত 1 বছরে এই দেশের যত দুর্নীতি হয়েছে কারা করেছে? কথা তো বোঝা যায় সব মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। আর এদের চরিত্র এত ভয়ঙ্কর, এই অসৎ চরিত্রের রাজনীতিবিদদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আসুন সকল মত পার্থক্য ভুলে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হই। বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা মাইনুল ইসলামকে ওনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য সবিনয় অনুরোধ করছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আজকের যে আলোচনা, সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের রাজনৈতিক আইকন, যাকে অনুকরণ করে আমরা অনেকেই রাজনীতি করি, ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি জনাব আসাদুজ্জামান বুদু ভাই, উপস্থিত আছেন আমাদের যিনি আমাদেরকে গান শুনিয়ে খুব আনন্দ দেন আমাদের মনির ভাই, উপস্থিত সকল বিজ্ঞ আলোচকবৃন্দ, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আসলে নির্বাচন শুনতে শুনতে জাতি আজকে অস্থির হয়ে গেছে। আমাদের অবসংবিত নেত্রী বজলুম নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর একটি রাজনীতি করেছেন, সেটা হল নির্বাচন। এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে রাজনীতি করেছেন, আমরা সকলেই জানি। সেই নির্বাচনের অংশ হিসেবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একেবারে প্রধান ব্যক্তির থেকে গ্রাস লেভেল পর্যন্ত আমাদের যত কর্মী নেতা যত দল আছে সাপোর্টার আছে সবাই নির্যাতিত হয়েছে গত 17 বছর। এমন নির্যাতন যে শান্তিতে ঘরে থাকা যায়নি, কাজকর্ম তো দূরের কথা, সারাক্ষণ এই স্বৈরাচার শাসকের নির্যাতন অত্যাচারের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। সম্মানিত সুধী, আপনারা জানেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তার দূরদর্শী নেতৃত্বে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি এবং সেই স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে।
একটি মহল এখানে বলে একটি মহল বলে বেড়ায় যে বিএনপি শুধু নির্বাচন করে দেশের অনেক সমস্যা, এটা তারা বলে না। আমি ক্ষুদ্র একটি কর্মী হিসেবে এটুকুন বলতে চাই, আমরা তো নির্বাচন চাই। কেন নির্বাচন চাই? 54 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের যারা উন্নয়ন করেছে, মানুষের অধিকার দিয়েছে, গণতন্ত্র দিয়েছে, ভোট অধিকার দিয়েছে, এই দেশের উন্নয়ন করেছে, এই দেশকে অর্থনীতিতে সমৃদ্ধিশালী করেছে, সেটা বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই হয়েছে। বিএনপির বাইরে যারা ক্ষমতায় এসেছে তারা স্বৈরতন্ত্রের নাম নিয়ে, কেউ ফ্যাসিবাদের নাম নিয়ে, কেউ সামরিক শাসন দিয়ে এই জাতিকে সব সময় কিভাবে ধ্বংস করা যায়, নির্মূল করা যায়, সেই চেষ্টাই করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার 17 বছর একটি দলকেই শুধু নির্মূল করতে চেয়েছিল। সেই নির্মূল করতে নিয়ে তারাই কিন্তু দেশহারা হয়ে গেছে। এতে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বিএনপির কর্মী হিসাবে এটুকু বলতে চাই, আমরা নির্বাচনের পক্ষে। কারণ নির্বাচন ছাড়া, মানুষের ভোট অধিকার ছাড়া এই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার কোনোদিনই স্থাপন হবে না, এটা আমরা বিশ্বাস করি। যে সন্তান 17 বছর আগে জন্মগ্রহণ করেছে সে এখন ভোটাধিকার হয়ে গেছে, তার বয়স এখন 18। তাকে যদি ভোটাধিকার না দেওয়া হয় তাহলে সে কিসের নাগরিক, কোন দেশের নাগরিক, সেটাই তো তার বিবেচনায় আসবে না। যে লোকটি 17 বছর থেকে আজকে 35 বছরে পৌঁছে গেছে, সে একবারও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এতে তার মধ্যে জাতীয়তাবোধ, তার মধ্যে দেশত্ববোধ কোথায় থেকে জন্ম, তার মধ্যে দেশপ্রেম কোথায় থেকে হবে যদি তার সেই ভোটটুকু না দিতে পারে? তার তো নাগরিকত্বই সে আছে কি নাই সেটাই তো প্রমাণ হয় ভোটের মাধ্যমে। এতে ভোট নিয়ে যত ষড়যন্ত্র ফ্যাসিস্ট সরকার করেছে, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, অনেকেই নানান কৌশলে নানান ভাবে দেশের সমস্যার কথা বলে, এই কথা বলে, নানান কথা বলে শুধু নির্বাচনকে পিছাই দিতে চায়। কেন দিতে চায়? তারা জানে নির্বাচন যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন হলে, সুষ্ঠু গণনা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, এটাই নিশ্চিত। ফলে একটি শ্রেণী এই নির্বাচনকে বয়কট করতে চায়, নির্বাচনকে প্রতিহত করতে চায়। এতে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। সমস্ত অপকৌশল থেকে এই জাতিকে মুক্ত করে একটি সুষ্ঠু নির্বাচন যেন বর্তমান যারা সরকারে আছে, আমরা আমাদের নেত্রী সহ আমরা সমস্ত বিএনপির কর্মীরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি একটি কারণ, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এর বাইরে আমরা অন্য কিছু চাই না, অন্য কিছু আমরা মানি না। যত দ্রুত নির্বাচন দেবে দেশ শান্তি হবে, এই জাতি শান্তি হবে, তার জাতির মধ্যে একটি সুষ্ঠু সরকার চলে আসবে। এতে আমরা সেই নির্বাচনের পক্ষে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ নেতাদের মধ্যে আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন ঐতিহাসিক ব্যক্তি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক যুদ্ধের বিপ্লবী সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, প্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী জননেতা মনির খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয়। গণতান্ত্রিক সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র, গণতন্ত্র ও সুশাসনের
জন্য হুমকি শীর্ষক আলোচনা সভা। উক্ত আলোচনা সভার সভাপ্রধান জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, প্রধান বক্তা জনাব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, আজকের সভার সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, সভাপতি বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক সামাজিক চোখ, সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ অনেক আলোচনার মাধ্যমে আমরা এটি পরিষ্কার হয়েছি যে বর্তমান সময়ে যে সময়টা আমরা পার করছি, ভেবেছিলাম এই সময়টা আমাদের জন্য সুসময় হবে, কিন্তু এটি দুঃসময়ে পরিণত হয়েছে। এই দুঃসময়টাকে সুসময়ে পরিণত করবার জন্য আপনার আমার এবং বাংলাদেশের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়তই বলেছেন, আমাদের বিএনপি নেতৃবৃন্দের প্রতি উনি আহ্বান জানিয়েছেন শান্ত থাকতে এবং কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। আমি বিশ্বাস করি বিচ্ছিন্ন যে ঘটনাগুলি ঘটছে সেটি গত সরকারের বিদায়ে তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য যে ছোট্টখাট্ট পিচ্ছি পোলাপানকে যে দল গঠন করা হয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে তারা অরাজকতা সৃষ্টি করছে। যদি জনাব তারেক রহমান 2 দিন চুপ থাকেন, যদি শান্ত হতে না বলেন, আমি বিশ্বাস করি এই ফিডার খাওয়া পিচ্ছি পোলাপানদের অবস্থা কোথায় যাবে আপনারা এখন ভেবে দেখুন। আমরা সঠিক নেতৃত্ব বিশ্বাসী। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবারই বলেছেন শান্ত থাকুন, কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়। যার কারণেই আমরা শান্ত থেকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছে। এখানে রয়েছেন জনাব শামসুজ্জামান বাবু, রয়েছেন খায়রুল খোকন, দুজনই তুখোর ছাত্র নেতা। শুধু একবার হুকুম দিয়ে দেখেন তারা ঘর থেকে নামতে পারে কিনা। মুরব্বীরা বলেছেন মরার আগে উয়ের পাকনা ওঠে মরিবার তয়। যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে, যা হচ্ছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না, যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবে কাম্য নয়। আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই আন্দোলন, কোটা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা, যদি সেই বাস্তবায়ন করতে চান, সেটি বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। তাই বেশি কথা বলবো না। এই বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, আমি একজন সাংস্কৃতিক কর্মী, রাজনীতি এবং সংস্কৃতি দুজনে একসাথে এক শক্তিতে রাজপথে নামে তার গতি তীব্র থেকে আরো তীব্রতর হয়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় লক্ষ্য করেছি, আমরা প্রতিনিয়ত শুনি মুরব্বীদের মুখে বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে। দেশটা স্বাধীন হলো কিভাবে? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করে বাংলাদেশের প্রত্যেকটা সৈনিকের শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক শক্তি যদি রাজনৈতিক শক্তির সাথে একভাবে রাজপথে নামে, পৃথিবীর কোন শক্তি নাই বাংলাদেশে আগামী নির্বাচন ঠেকাতে পারে। তাদের একমাত্র ভয় বিএনপি হলো তাদের কাছে একমাত্র ভয়ের কারণ। যে কথা আমার ভাই বলে গেছেন, যখন নির্বাচন হোক না কেন আয়নার মতো পরিষ্কার বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের ভবিষ্যৎ নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন। এই আতঙ্কে, এই ভয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়। আমাদের নেতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং তাদের সুন্দর মানসিকতার কারণেই আজকে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্ত আছে। আমি বিশ্বাস করি নেতার আদর্শ যদি আমরা চলতে পারি, আমাদের সোনালী সূর্য সামনে অপেক্ষা করছে। এই দেশ জাতীয়তাবাদী শক্তির হাতেই রাজনৈতিক
যে ক্ষমতা সেটি আমাদের কাছে আসবে এবং সেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কাজ করে যাব সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আর বাংলাদেশ গণতান্ত্রিক সামাজিক জোট জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান অমর। আসসালামু আলাইকুম। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের প্রিয় মনির ভাই বন্ধুরা। আমার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জননেতা খায়রুল কবির খোকনকে তার বক্তব্য রাখার জন্য সাবিনা অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন। ভাই টিস্যুর বক্সটা সরাই দিও, হেলাল টিস্যুর বক্সটা সরাই দাও। তোমার বললাম জাতীয় নির্বাচন ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথের পরিচিত নেতা, বাংলাদেশ সাংস্কৃতিক দলের সভাপতি নেতা, আমার নেতা, সকল স্বৈরাচার গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনের পরীক্ষিত নেতা এবং জাতীয় নেতা এবং অগ্নিবর্ষী তুখুর বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই সহ সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত সঙ্গীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য প্রলম্বিত করব না। আমার নেতা তিনি তার সারগর্ভ মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুধু একটু বলতে চাই যে বর্তমান যে অবস্থার যে প্রেক্ষাপটে দেশের এবং বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং নির্বাচনের বিরুদ্ধে আবার একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এটা তো প্রায় দৃশ্যমান। আমার নেতা বলেছিলেন যে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, সেগুলো এখন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা দেখছি প্রায় 1500-এর মতো নেতা কর্মী, ইলিয়াস আলী চৌধুরী এবং সুমন সহ তাদেরকে নৃশংস নিষ্ঠুরভাবে আয়নাঘরে নিয়ে গুম করা হয়েছে। শুধু এবং আমাদের যে এই জুলাই অগাস্টের গত 2024-এ আমাদের দলেরই প্রায় 422 জন জীবন দিতে মানে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তো এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের এই আত্মত্যাগ, তাদের এই যে জীবন উৎসর্গ করেছে, রক্ত দিয়ে যে আজকে যে মুক্ত করে গেছেন, আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। সেই চূড়ান্ত বিজয়টা তখনই হবে। দীর্ঘ 16 বছর আমরা কি জন্য লড়াই করেছিলাম? লড়াই করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আমরা তো বলি না যে আমাদের বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। জনগণের ভোটের অধিকার, জনগণের ক্ষমতা যে প্রয়োগ করার জন্য ভোটাধিকারকে হরণ করা হয়েছিল। দেখেছিলেন যে 2008-এ নির্বাচন হয়েছিল যে 55,000 লক্ষের সকের নির্বাচন, 2024-এ বিনা ভোটে 154 জন বিজয়ী হয়েছিল। 2018-এ আমরা দেখেছি কিভাবে তারা একতরফা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা দিনের ভোট রাতে করেছিল, পুরো বিশ্ববাসী দেখেছে। সেখানে আমাদেরকে নিয়ে সেখানে কিভাবে প্রহসন করা হয়েছিল। 2024-এ আমি আর ঝামি, এগুলো তো পুরো পৃথিবী দেখেছে। তাই সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার সে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি। লড়াই আমাদের আংশিক বিজয় হয়েছে। সেই বিজয়ের মধ্যে আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ইউনিট সরকারের অধীনে 3 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পেলাম বিভিন্ন টানাপোড়েনে আমাদের সংস্কার এবং বিচারের কথা বলে বিভিন্ন অজুহাতে তারা নির্বাচনকে একটু দীর্ঘায়িত করার বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার এবং বিচার, এই কথা বলে তারা কথা বলছিলেন। ইতিমধ্যে যখন বুঝতে পেরেছে যে বিএনপিকে ছাড়া এই বাংলাদেশের নির্বাচন করা সম্ভব নয়, উপলব্ধি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঐতিহাসিক লন্ডন বৈঠকে মধ্য দিয়ে একটি স্বস্তির জায়গা, একটি আগামী
2026-এর ফেব্রুয়ারি মাসের নির্বাচনের 3 তারিখে ঘোষণা হয়েছে। সেই ঘোষণাতে বাংলাদেশের মানুষের মধ্যে যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল, নির্বাচন কি ডিসেম্বরে হবে না আগামী 26-এর জুনে হবে, এই আশঙ্কা থেকে, এই সংখ্যা থেকে মানুষের মধ্যে যে আশঙ্কা ছিল, ভয়ভীতি ছিল, মানুষের মধ্যে যে সন্দেহ সংশয় ছিল, তার একটি স্বস্তির জায়গা ফিরে আসছে জনগণের মধ্যে। একটা আস্থা, যখন আমরা সেই ইলেকশনের দিকে নির্বাচনের কমিশন প্রস্তুতি নিচ্ছে, তখনই আমরা দেখলাম যে আবার গভীর চক্রান্তের ষড়যন্ত্র কিছু ধর্মান্ধ মৌলবাদী দল এবং কিছু অর্বাচীন একটি দল, মানে তারা এনসিপি মৌলবাদী দলগুলি, তারা আবার গোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বুঝতে পেরেছে যে নির্বাচন যদি তার আগামী ফেব্রুয়ারি মাসে হয়ে যায়, তাহলে তো বিএনপি তো 2/3 মেজরিটি সংখ্যা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে। তাই বিএনপিকে ঠেকাতে হবে। তাই বিএনপিকে ঠেকানোর জন্য নন ইস্যুকে ইস্যু করে আমরা দেখেছেন মিটফুটের একটি হত্যাকাণ্ডকে, যে সোহাগের একটি হত্যাকাণ্ডকে একটি নন ইস্যুকে ইস্যু করে কিভাবে তারা নোংরামি করেছে, কি ধৃষ্টতা তারা দেখিয়েছে, যেটা আমাদের রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমরা আমাদের নেতার নির্দেশে, আমাদের দলের নেতাগুলো অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু প্রতিহিংসা রাজনীতি আমরা করি না। আমাদের নেতা দেখেছেন যে আমরা বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা এই এত বড় মানে আন্দোলনের পর আমাদের যে এত নেতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ওই ফেসিবাদের যে সাধারণ সম্পাদক আমাদের তখন বলেছিল, সেখানে আমার ওবায়দুল কাদের যে বলেছিল, যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বাংলাদেশের 10 লাখ লোকের নিহত হবে, 10 লাখ মারা যাবে। কিন্তু বিএনপির হাতে কি একজন লোক আহত হয়েছে? নিহত একজন লোক আহত হয়েছে? একজন লোক আহত হয়নি। সেইটা যে বিএনপি যে বড় দল, উদার দল, সেটা দেখেছি। আমরা এবারও দেখিয়েছি, যেমন গোপালগঞ্জের ঘটনা এবং আমাদের মিটফোর্ডের এই ঘটনাকে তারা ইস্যু করে, তারা চেয়েছিল দেশে কি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই ফেসিবাদের দোষরদেরকে নিয়ে তারা বাংলাদেশে আবার এই স্বৈরাচার দোষররা বাংলাদেশে পুনর্বাসিত হোক এবং নির্বাচনটা বানচাল হয়ে যাক, বন্ধুর হয়ে যাক, যারা অনির্দিষ্টকালে যেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে। এই দায়িত্ব বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায়, এই দায় ছিল রাষ্ট্রের, এই দায় ছিল সরকারের, এই দায় ছিল প্রশাসনের, পুলিশ প্রশাসনে। তারা ব্যর্থ হয়েছে। এর জন্য তো বিএনপি তারেক রহমান দায়ী নয়। সেই ঘটনাকে দায়ী করে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে একটা নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দিতে যাচ্ছিল। সেটা কি করতে দেওয়া যাবে? আমরা কষ্ট ভাষায় বলেছি, আমরা অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছি। রাজনৈতিকভাবে আমরা সব মোকাবেলা করব। তাই তাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। অবিলম্বে তারা নির্বাচনকে সামনে রেখে তারা আসুক, তারা নির্বাচনে আসবে। কারণ রাজনীতি করলে তো নির্বাচন আসতেই হবে। নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হবে গ্রহণযোগ্যতা কার কতটুকু আছে। যদি আপনাদেরকে জনগণ নির্বাচিত করে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা মেনে নিব, আপনারা দেশ পরিচালনা করবেন। আর জনগণ যাকে জনগণের রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এটা সংবিধানে দিয়েছে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যার জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন করে এত 16-17 বছর। সেই লড়াইয়ের আন্দোলনের ফসল হলো যে আমাদের নির্বাচনের মধ্যে দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা। সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এই ব্যাপারে আমরা তাদেরকে বলবো, এখনো আপনাদের সময় আছে। আপনারা ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিচ্ছি। আপনারা শুভবুদ্ধির উদয় হোক। আপনারা নির্বাচনকে সামনে রেখে এই সরকারকে এবং একটা সুন্দর অনুকূল পরিবেশ বজায় রেখে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে যেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যের কথা বারবার বলেছেন আমাদের দল থেকে, আমাদের একটি চেয়ারম্যান দুদু ভাই থেকে শুরু করে মহাসচিব থেকে সবাই বলেছেন যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা চাই, যে কোনো বছর যেন ফেসিবাদের দোষরা আর রাজনীতিতে ফিরে আসতে না পারে। আপনারা কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক? গোপালগঞ্জের ঘটনার জন্য তো তারা দেয়, তারা যদি বাড়াবাড়ি না করতো তাদের দৃশ্যতা দেখানো সহজ ছিল না। তাই আজকে তাদেরকে প্রতিহত করতে, যদি তারা আসার চেষ্টা করা হয় তাই তাদেরকে সহ আমাদের এই দেশের জনগণ প্রতিহত করবে। আর 100 বছরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। তাই তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাই আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অবস্থাতেই এই ফেসিবাদের দোষররা, এই পেতাত্তারা আবার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কোনো অবশক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না। আমাদের প্রেরণার উৎস আগামী দিনে আমাদের দেশ নায়ক 18 কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট জিন্দাবাদ। ধন্যবাদ। গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বিএনপির সম্মানিত যোগ্য মহাসচিব খায়রুল কবিরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি বিশ্বাসন করি বাংলাদেশের যে নব্য পেশিবাদে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, এই নব্য পেশিবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল মত পার্থক্য বলে আসেন দেশ নায়ক তারেক রহমান
মুক্ত বাংলাদেশ নির্মাণ করে। বন্ধুরা আমার, এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথির আগে বক্তব্য রেখেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জননেতা হুমায়ুন কবির ব্যাপারীকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক জিএস, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আমার শ্রদ্ধা নেতা জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক জনাব মনির খান, উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক মুজাম্মেল হোসেন শাহীন, এসএম মিজানুর রহমান, আসাদুজ্জামান বাবুল, নির্বাহী কমিটির সদস্য মাইনুল রায়, বন্ধু কণ্ঠশিল্পী জনাব সুমন, আমাদের রফিকুল ইসলাম রিপন, হাসিম চৌধুরী, বন্টু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, সভাপতির বক্তব্য আমি বেশি লম্বা করবো না, কারণ আমাদের মূল বক্তব্য দেবেন আজকের প্রধান অতিথি। আমি শুধু বলবো যে বাংলাদেশের যে 17 বছর গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, সে সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা আশা করেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমি প্রথমে বলেছি এই কথাটি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি আমাদের দুদু ভাই সেগুলো আলোচনায় আনবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের পৃষ্ঠপোষকতা, এই যে এনসিপি বলেন, জাতীয় নাগরিক পার্টি, এটা সরকারের পৃষ্ঠপোষকতা কিন্তু পরিচালিত হচ্ছে। এখন সরকারের ভিতরে হয়তো আমি মনে করি যে ব্যক্তিগতভাবে একটা বিভক্তি আছে। এখানে কিছু উপদেষ্টারা আছেন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিছু নির্বাচনের পক্ষে। আজকে এই কথাগুলো কেন আমাদেরকে আবার এই প্রেস ক্লাবে বলতে হবে? আমরা তো 17 বছরের কথাগুলো বলেছি। নির্বাচন, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম তো আমরা করেছি। আজকে হয়তোবা আমাদের কিছু ভুল ত্রুটি আছে রাজনীতি নেতৃত্বে। তাহলে কেন আমরা সঠিক সময় সঠিকভাবে নির্ধারণ করতে পারলাম না যে অন্তর্বর্তী সরকার, মানে সকল রাজনৈতিক দলকে নিয়ে কেন অন্তর্বর্তী সরকার হলো না? এটা তো পৃথিবীর অনেক দেশে আছে, সকল দলের প্রতিনিধিত্ব আছে। আজকে এনজিও করেন সরকার বলা হয় বর্তমান সরকারকে, কারণ এই সরকারের মধ্যে অনভিজ্ঞ লোক দ্বারা পরিচালিত হচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও একজন অর্থনীতিবিদ, অনেকে আমরা অর্থনীতির জন্য মনে করি আন্তর্জাতিক মানের মহান ব্যক্তিত্ব, কিন্তু কাল রাজনীতিতে রাষ্ট্র চালাচ্ছে প্রজ্ঞাপন লাগে। রাজনীতিবিদ ছাড়া রাষ্ট্র পরিচালনা করা খুবই অসম্ভব। রাজনীতিবিদরা সকল জ্ঞানের, মানে আমরা রাজনীতিবিদদেরকে একরকমের পুরোহিত বলি, তার মানে সকল বিষয় তার জ্ঞান রাখেন। আর এখানে যারা আছে বেলার নির্বাহী পরিচালক, সুন্দরী কোটা উপদেষ্টা, ওই যে নাম কি, রেজওয়ানা হাসান, উনি বলেন গত 53 বছর আমরা দেখেছি না বাংলাদেশে কি হয়েছে। তো গত 53 বছর আপনারা কি পরিবর্তন করেছেন? বাংলাদেশের মানুষ 71-এ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আজকে আমরা বলবো কুকুরের লেজ যেরকম সোজা হয় না। এখন আমাদের ওই যে 71-এ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাকিস্তানের স্লোগান দিয়েছিল, তারাও কিন্তু আজকে মানে নিজেরা সরাসরি না করলেও মানে বিভিন্ন ভাবে বিভক্তি করার চেষ্টা করছে। অনেকদেরকে মানে জঙ্গি সংগঠনদেরকে সুসংগঠিত করে আজকে বিভিন্ন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মানো হলে কি তোমাদের আজকে যে রাজনীতি করার অধিকার হতো? শহীদ জিয়ার হাত ধরে তো তোমরা এদেশে রাজনীতি করার অধিকার পেয়েছ। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে হয়েছে। আজকে বড় বড় সবাই কথা বলে, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি মানে বিশ্রী স্লোগান দিচ্ছে। এটা কারা করছে? এটা বাংলাদেশের জনগণ জানে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা 16 ডিসেম্বরকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের মানচিত্রকে বিশ্বাস করে না, তাদের ইন্ধনে আজকে এই অপকর্মগুলো হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন, এখানে নিশ্চয় বিজেপি এনএসএ বন্ধুগুলো অনেক সকল এজেন্সির লোক আছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো লোক নেই এদের। এই জন্য সমাবেশ দেখেন বিভিন্ন চট্টগ্রাম বলেন, যে কোনো জায়গায় বলেন, সব হলো জামাত শিবিরের লোক। এখানে জাতীয় নাগরিক কোনো লোক নাই, তাদের কোনো কর্মী নাই। এখানে বহিরাগত কিছু ছাত্রলীগের ছেলেপেলে আছে, এখানে আছে চাঁদাবাজ, এখানে আছে টেন্ডারবাজ। আপনি যদি আজকে বিএনপি একটা চেষ্টা করছে যে বিএনপি চাঁদাবাজ। বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশের মেজর পার্টি, 3বার 4বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। সেখানে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হতে পারে, তার জন্য ক্ষুদ্র বিষয় নিয়ে বিএনপির বিরুদ্ধে তোমরা অপপ্রচার করবা, বিভিন্ন ভাবে বিশ্রী ভাষায় তারেক রহমানকে নিয়ে কটূক্তি করবা, এটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। আজকে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ না থাকেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবে, বাংলাদেশের আইনের শাসন সুশাসনের কথা যে আমরা বলছি বিগত 17 বছর শেখ হাসিনা যে খুন করেছে, ভবিষ্যতে আমরা এখন পর্যন্ত আমি মনে করি না এখান থেকে মুক্ত। হয়তো আপনারা মনে করতেছেন যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা স্লোগান মতো করে দিচ্ছে যে 26-এ স্বাধীন করে ফেলছে। স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে একবার হয়েছে, সেটা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার 71 সালে তার মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে দিয়ে। আজকে আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি এখানে একটা মানে আশঙ্কা প্রকাশ করছে যে প্রফেসর ডক্টর ইউনূস শেখ হাসিনা তো চলে গেছে হেলিকপ্টার দিয়ে, মানে সবাই জেনেছে হেলিকপ্টার আকাশে ওঠার পরে দেশের জনগণ জানছে যে হাসিনা পালিয়ে গেছে, টিভির স্কেলে ব্রেকিং নিউজ সেনাপ্রধান বক্তব্য দেবে। এরকম আমি বর্তমান সরকার প্রধানকে নিয়ে এরকম আশঙ্কা প্রকাশ করছি যে এই জাতিকে তাহলে ওনারা চলে যান গিয়ে চুপচাপ করে। এগুলো বলে অনেক কারণ আছে। এগুলো আমাদের নেতা শামসুজ্জামান দুদু ভাই ওনার মহান বিচার বিশ্লেষণ করে এই বিষয়গুলো বলবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার, আমরা আসুন এই 71-এর পরাজিত শক্তি জামাত শিবির, ধর্ম ব্যবসায়ী এবং আওয়ামী লীগের দোষর চরমনার পীর, বাংলাদেশের নতুন লুটেরা শ্রমিক, এই এনসিপির বিরুদ্ধে এখনই যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। আসুন আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমার এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির কিংবদন্তি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু বক্তব্য নিয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আরে ভাই দাঁড়াইতে পারতেছি না, মোবাইলটা বুঝতেছেন না কেন একটা কথা। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সাংস্কৃতিক জোটের সভাপতি, বিশিষ্ট সংগঠক, সাংস্কৃতিক সংগঠন হুমায়ুন কবির ব্যাপারী, 90-এর গণঅভ্যুত্থানে যে আন্দোলনটা আমরা ছাত্র অবস্থায় শুরু করেছিলাম, সেটি পরিণতির দিকে নিয়ে গিয়েছিল যারা, তার মধ্যে একজন মানে যাকে ইতিহাসের অন্যতম নায়ক বলা হয়, ডাকসুর সাবেক জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব, একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,
বিশিষ্ট জননেতা খায়রুল খোকন, আর এখানে মনির খান আছে। আমি বিএনপির কোন পদবী তার সঙ্গে যুক্ত করছে না, এই জন্য সে আপন মহিমায় যে মানে শিল্পী, যেমন আমার ধারণা আমি যখন রংপুরের দায়িত্ব আছি বিএনপির, সেখানে বেবি নাজনীন ক্যামি ওখানকার আমাদের দলের নেত্রী গেলে তার কাছে বক্তৃতা শুনতে চায় না, শুনতে চায় গান। আমার ধারণা একটা গান একটা আন্দোলনের জন্য একটা মহিলার মতো ভূমিকা পালন করছে। মনির খান বর্তমানে ওই স্টেজের একজন গায়ক, সে আমার প্রতিবেশী বটে। আর অন্যান্য আমাদের মইনুল ভাই, আমাদের রিপন, আমাদের আসাদুজ্জামান, সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। এখানে আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা সভা, সেই প্রসঙ্গে সবাই সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন, আমি অত সময় দিব না। তবে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরতন্ত্র দীর্ঘ 15 বছর ধরে প্র্যাকটিস করেছেন, তাদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। বিচার করতেই হবে, এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। হাসিনা গণহত্যাকারী, এ ব্যাপারে বাংলাদেশে কোনো দ্বিমত নাই, দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিমত নাই, জাতিসংঘ দ্বিমত করে নাই। পার্শ্ববর্তী দেশ তাকে কোলের মধ্যে করে রেখেছে, তারা তো মুখোশধারী, তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছে এই দেশে। পার্শ্ববর্তী দেশ যদি 14 সালের নির্বাচনের পরেই বলতো এই নির্বাচন সঠিক না, তাহলে পরে শেখ হাসিনা সতর্ক হতো। আমার মনে হয় শেখ হাসিনা না, তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। মানে 72 থেকে 75, 3.5 বছরের যে শাসক, প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্দয় নির্মমভাবে হত্যা করেছে। সেই সময় গুম খুনের রাজনীতি শুরু হয়েছে। শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছিল, তারই ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা। হাসিনা শুধু ফ্যাসিস্ট না, হত্যাকারী না, লুণ্ঠনকারী না, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করে। বাংলাদেশটা এক ধরনের উপঢৌকন হিসাবে ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের রাজনীতি, সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে এবং এই কথা সে স্বীকার করেছে। এমন কিছু আমি ভারতকে দিয়েছি, ভারত যা কোনোদিন বলতে পারবে না। কে দিয়েছিলেন বলেননি, তার মানে বাংলাদেশ দিয়ে দিয়েছিলেন। ওই যে যদি একটু সুযোগ পেত পার্লামেন্টে, তাহলে আনুষ্ঠানিকভাবে যেটা লন্দুকদের যে করেছিল সিকিমে, সেও এটা করত। সেই জন্য শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তাকে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার শুরু করতে হবে। এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার যদি বিচার একটা, এই যেমন 6 মাসের জেল, এটা কোনো জেল না। কোথায় আদালত অবমাননা করছে তার জন্য জেল হতেও পারে, হয়েছে, কিন্তু সে তো আসলে খুনি, সে হলো লুটপাটকারী, সে হলো বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। প্রায় 2000 মানুষ
জুলাই আগস্টে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যেসব বন্ধুরা কিশোর তরুণ আত্মহত্যা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে তাদের আমি রয়ের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। আর যারা অসুস্থ, পঙ্গু, অন্ধ হয়ে গেছে, আমি দাবি করব রাষ্ট্রের, যেটা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান অনেকের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষগুলো যারা আহত তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে। বন্ধুরা, এখন দেখবেন মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাপারে আলোচনা করাটা বেশি আসছে। হাসিনা, স্বৈরতন্ত্র, খুন, লুট, একটা টাকা এখনো পর্যন্ত ফেরত আসে নাই। এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটল, সে টাকা আসলো কোথা থেকে? হাসিনার কাছে আসে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা সে নিয়ে গেছে। 4 থেকে 5টি বাজেট, সেই টাকা আমাদের উদ্ধার করতে হবে। ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আমরা পরিষ্কার করে কথা বলি, বিএনপি তাকে সমর্থন করেছে, এখনো সে সমর্থন অব্যাহত আছে। আমরা তার কাছে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব প্রত্যাশা করি। নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই। তাকে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকে। এই জন্য তার ভাবমূর্তি সারা দেশব্যাপী আছে, সারা বিশ্বব্যাপী আছে। সেটিকে ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। কিন্তু অনন্তকাল ধরে গণতন্ত্র যদি আমরা ফেলে রাখি, নির্বাচনকে ফেলে রাখি, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। পার্শ্ববর্তী দেশে এই ষড়যন্ত্র কতটা নির্দয়, নির্মম, কত ভয়ঙ্কর আমরা তো গোপালগঞ্জে ইতিমধ্যে দেখলাম না। এমনি এমনি এই ঘটনা হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই, এটা পরিকল্পিত ভাবেই ঘটনা হয়েছে। ঢাকা শহরে ঘটনা হবে না এটা বলা যায় না। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে। আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন, অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কথা কিন্তু খুব সত্য। তিনি কিন্তু অনেক আগে, প্রায় 6-7 মাস আগে বলেছিলেন, নির্বাচনের ব্যাপারে যত সহজ মনে করা হচ্ছে, আগামী নির্বাচন এত সহজ না। খেয়াল আছে কিনা আপনাদের? তখন অনেকে মনে করলেন যে এবার এটি কি বললেন। এখন কিন্তু প্রমাণ হচ্ছে নির্বাচন অত সহজ না। কোনো না কোনো জায়গায় এটা কোনো না কোনো মহল আটকাই দিচ্ছে যাতে নির্বাচনে আসলে কোনো ভবিষ্যৎ নাই, কোনো ভবিষ্যৎ নাই। সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই হোক, স্বৈরতন্ত্র পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই স্বাধীনতা যুদ্ধ 71 সালে যে অর্জন, সেই অর্জন আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে, এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্র এর বাইরে আর কোন শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে না। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।